গল্পটি আরও ভালোভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি ঠিকই, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। কলকাতা কাঁপছে একের পর এক নিখোঁজ আর আত্মহত্যার ঘটনায়। নামী পরিচালক শাশ্বত রায়চৌধুরীর রহস্যময় মৃত্যু, চিত্রকর জাফর খানের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, আর তার পরপরই শহরের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির অদৃশ্য হয়ে যাওয়া, সব মিলিয়ে রহস্য যেন ঘনিয়ে উঠেছে। লালবাজারের অভিজ্ঞ গোয়েন্দা লক্ষ্মীনারায়ণ ধর যখন এই কেসের জট খুলতে ব্যর্থ, তখন বাধ্য হয়েই ফিরিয়ে আনা হয় এককালের তুখোড় আইপিএস অফিসার সুমন চৌধুরীকে। কিন্তু এই তদন্তে নামার সঙ্গে সঙ্গে সুমন বুঝতে পারেন এই রহস্যের ডালপালা শহরের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে গাঁথা। প্রতিটি নিখোঁজ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এক ভয়ঙ্কর অতীতের, যেখানে প্রতিশোধ, ক্ষমতার লোভ আর অপরাধের ছায়া একসাথে জড়িয়ে আছে। কিন্তু সত্যের সন্ধান করতে গিয়ে সুমন কি নিজেই জড়িয়ে পড়বে মৃত্যুর ফাঁদে, নাকি অন্ধকারের গভীর থেকে বের করে আনবে এক চমকে দেওয়া সত্য? শুনতে থাকুন আজকের গল্প, রনিত ভৌমিকের কলমে চক্রব্যূহে অভিমন্যু। টালিগঞ্জ এলাকার একটা আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে যখন তোলপাড় হচ্ছে গোটা কলকাতা শহর, তখনই কলা জগতের এক স্বনামধন্য ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর লালবাজারে এসে পৌঁছেছে। চলচ্চিত্র পরিচালক শাশ্বত রায়চৌধুরীর অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের ঠিক মাস ছয়েকের মধ্যে চিত্রকর জাফর খান নিখোঁজ হন। যদিও বা দুটো কেসের সমাধান করতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার লক্ষ্মীনারায়ণ ধর কোনো কিছুই বাদ রাখছেন না, কিন্তু তাও আত্মহত্যা এবং এই নিখোঁজ হওয়ার ঘটনার পিছনে থাকা আসল উদ্দেশ্য এখনো বোঝা যাচ্ছে না। লালবাজার থেকে কেস দুটো ভবানী ভবনে গেল ঠিকই, কিন্তু রাজ্যের দুই পুলিশ ডিপার্টমেন্টকেই একসঙ্গে এগোনোর আদেশ দেওয়া হয়েছে। এই নিয়ে আলোচনা করতে সেদিন ভবানী ভবনে এসপি সাহেবের ঘরে অফিসার লক্ষ্মীনারায়ণ ধর উপস্থিত ছিলেন। আর তখনই কথায় কথায় এসপি সাহেব বললেন, বুঝলে ধর, আজ আমি আমার এক অন্যতম প্রিয় কর্মীকে বড্ড মিস করছি। স্যার, আপনি আইপিএস সুমন বাবুর কথা বলছেন? ইয়েস ইয়েস, আমি সুমন চৌধুরীর কথাই বলছি। ওর সঙ্গে থাকলে তোমার অনেকটা সাহায্য হতো। কিন্তু এসপি সাহেবকে থামিয়ে অফিসার লক্ষ্মীনারায়ণ ধর বলে উঠল, কিন্তু কি স্যার? আচ্ছা, উনি এখন কলকাতা ছেড়ে নর্থ বেঙ্গলে পোস্টিং নিলেন কেন? এই প্রশ্নের উত্তরে এসপি সাহেব কি বলতে পারেন সেটা আমি অনুমান করতে পারছি। তবে আমার কথা যখন উঠল, তখন নিজে থেকে স্বীকার করতে ক্ষতি নেই। হ্যাঁ, বেশ কিছু বছর হয়ে গেল আমি ওরফে আইপিএস সুমন চৌধুরী রয়েছি কলকাতা শহর থেকে অনেকটাই দূরে। ইচ্ছাকৃতভাবে নর্থ বেঙ্গলে পোস্টিং নিয়ে চলে এসেছি। আসলে হোক কলরব কেসটা সমাধান এবং পিয়ালির মৃত্যুর পর আমার পক্ষে আর ওই শহর কলকাতায় থেকে কাজ করা একেবারেই সম্ভবপর হচ্ছিল না। অনেক ভেবেচিন্তে তাই সিদ্ধান্ত নিয়েই ফেললাম। যদিও বা নানা কেসের স্বার্থে আমি এর আগেও নর্থ বেঙ্গল এসেছি, কিন্তু এবারের আশাটা একেবারেই আলাদা। হ্যাঁ, অনেকটা বলতে গেলে পাকাপাকি ভাবি। আসলে কিছু কিছু জিনিস আজীবন মানুষকে বাঁচতে শেখায়। এই পাহাড়ি পরিবেশটাও তেমন। সমস্ত জঞ্জাল সরিয়ে রেখে অনন্তকাল ধরে কেবল ঘুরতে ইচ্ছে করে। শীতকালের কুয়াশা ঘন পরিবেশে পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘগুলোকে হাত দিয়ে স্পর্শ করার অনুভূতিটা আর কিছুতে আছে কিনা সেটা আমি জানি না। একটা বড় লাফ দিলেই মনে হয় আকাশটা ছুঁতে পারবো। পাহাড়ের গায়ে যেন রং পেন্সিল দিয়ে আঁকা রাস্তাগুলোর সঙ্গে দিন যাপন করতে করতে কখন যে তার আমেজে ঢুকে পড়েছি তার বিন্দুমাত্র টের পাইনি। এখানে থাকতে থাকতে এখন মনের ভিতর বন্দী হয়ে থাকা আমিটা যেন ছোট বাচ্চার মতো বাঁধন ছাড়া হয়ে খেলে বেড়াতে চায়।
নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকায় থাকতে থাকতে শহর কলকাতাকে এক প্রকার যখন ভুলতে শুরু করেছি, এমন সময় একটা ফোন কল এলো। কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে এক মাঝবয়সী পুরুষের কণ্ঠস্বর কানে ভেসে এলো। হ্যালো, সুমন স্যার বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি? নমস্কার স্যার, আমি কলকাতা লালবাজার গোয়েন্দা বিভাগ থেকে লক্ষ্মীনারায়ণ ধর বলছি। আপনার এই পার্সোনাল নাম্বারটি আমাকে ভবানী ভবন থেকে এসিপি অমিয় দত্ত স্যার দিয়েছেন। স্যার দিয়েছেন? কিন্তু কেন? না মানে স্যার, দুটো কেস নিয়ে আমরা এমনভাবে ঘেঁটে রয়েছি যে আপনার মতন দক্ষ অফিসারের সাহায্য খুব প্রয়োজন হয়ে পড়েছে। লালবাজার এবং ভবানী ভবন একসঙ্গে মিলে কেস দুটো সামলাচ্ছে। এবার আশা করছি আপনি এর গুরুত্ব বুঝতে পারছেন। এরপর ফোনে ওই দীর্ঘ কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম যে চলচ্চিত্র পরিচালক শাশ্বত রায়চৌধুরীর অকাল মৃত্যু প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও পুলিশের অনুমান এটা এক প্রকার পরিকল্পিতভাবে খুন। কিন্তু এই আত্মহত্যার সঙ্গে জাফর খানের নিখোঁজ হওয়ার বিষয়টা আদৌ যোগ আছে কিনা সেই নিয়ে দ্বিধায় পুলিশ। কিন্তু স্রেফ অনুমান থেকে একেবারে পরিকল্পিতভাবে খুন বলাটা কি এতটাই সহজ? না, একেবারেই না। তাই যুক্তি সহকারে ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ ধর বললেন, স্যার, গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে বাঁধা অবস্থায় শাশ্বতবাবুর বডিটা যেখানে ঝুলছিল সেই স্থান থেকে মেঝেতে পড়ে থাকা চেয়ারটার মধ্যে দূরত্ব ছিল, এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে চেয়ারটির তুলনায় বডিটা বেশ অনেকটাই উচ্চতায় ঝুলছিল। এছাড়াও ঝুলন্ত অবস্থায় বডির দিকে ভালো করে তাকালে বোঝা যাবে যে বাকি আর 5টা কেসের মতন ওনার চোখ দুটো কিন্তু ঠেলে বেরিয়ে আসেনি, এমনকি জিভও বের হয়নি। গলায় দড়িয়ে দিয়ে আত্মহত্যা করলে গলায় যেমন একটা মোটা ইউ শেপের লিগাচার মার্ক থেকে যায়, সেটাও দেখা যায়নি। সুতরাং এটা নিশ্চিত যে অপরাধী আগে গলা টিপে খুন করে, তারপর পুলিশের চোখে ধুলো দিতেই পুরোটা সাজিয়েছে। গুড গুড ইন্সপেক্টর ধর, আই এম ইমপ্রেসড। কিন্তু জাফর খানের নিখোঁজ হওয়ার বিষয়টা আরেকটু তলিয়ে দেখতে হবে। আমি আসছি কলকাতাতে, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। এই বলে ফোনটা রেখে কলকাতা ফেরার জন্য তোড়জোড় শুরু করে দিলাম এবং কয়েকদিনের মধ্যেই ফিরে এলাম কলকাতাতে। মাকে না জানিয়ে চলে এলাম বলে প্রথমে সে একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু আমাকে আবারও বাড়ি ফিরতে দেখে মুখে এক গাল হাসি নিয়ে বলল, যাক, ছেলে আমার বাড়ি ফিরল। তুই এলি বাবা, আমি খুব খুশি। হ্যাঁ মা, ফিরতে তো হবেই, সরকারি কাজ করি, সুতরাং যখন যেখানে ডাকবে আমাকে তো পৌঁছে যেতেই হবে মা। সেদিন রাত্রে মায়ের সঙ্গে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। পরদিন সকাল হয়ে গেলেও নিদ্রা দেবী যেন তখনও আমাকে ছেড়ে যেতে অনিচ্ছুক। চারিদিকে এত হতাশা, না পাওয়ার বোবা টানেলের অলিগলিতেই এখন আমাদের প্রতিদিনের দিন যাপন। একটা ভালো না লাগার মন কেমনের সুর যেন অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে প্রতিটা মুহূর্ত। তবুও তার মধ্যে আজ সকালে কে যেন ফিসফিসিয়ে উঠে বলল, আর ঘুমাস না রে ছেলে, বাইরে তাকিয়ে দেখ একবার। এ যে চিরচেনা সেই মেঘবালিকার কণ্ঠস্বর। আলতো চোখে বিছানার একেবারে দক্ষিণের দিকে জানলা দিয়ে বাইরে তাকাতেই মনটা কেমন ভালো হয়ে গেল, তাও নিজের অজান্তেই। নীল আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘরাশির দল ভেসে চলেছে বোধহয় কোনো দিকশূন্যপুরের দিকে। যাই হোক, সেই ঘোর কাটিয়ে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ভবানী ভবনের উদ্দেশ্যে। সেই চেনা পথ দিয়ে আমার গাড়ি ছুটতে লাগলো। ভবানী ভবন পৌঁছানোর পর আমি এসপি সাহেবের ঘরে ঢোকা মাত্রই লক্ষ্য করলাম এসপি সাহেব মুখে একগাল হাসি নিয়ে আমাকে স্বাগত জানালেন। সেই সঙ্গে বললেন, আরে আরে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং সুমন, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি না এলে আমি যে কী করতাম কেস দুটো নিয়ে সত্যি জানি না। একদিকে রাজ্যে নির্বাচনে দামামা বেজে উঠেছে, অন্যদিকে এই মার্ডার অ্যান্ড মিসিং কেস দুটো নিয়ে আমাদের একেবারে নাজেহাল অবস্থা। 1 মিনিট স্যার, আমি ঠিক বুঝলাম না। মার্ডার কেস বলতে আপনিও তার মানে ইন্সপেক্টর ধরের অ্যানালাইসিস অনুযায়ী এটাকে মার্ডার কেসের ব্যাখ্যা দিচ্ছেন, তাই তো? ইয়েস, দিতে হচ্ছেই। কেসটা নিয়ে ও যা খাটছে, সত্যি বলতে আই এম ভেরি ইমপ্রেসড উইথ হিম। লক্ষ্মীনারায়ণ ধর জুনিয়র হলেও লালবাজার গোয়েন্দা ডিপার্টমেন্টের একজন দক্ষ অফিসার। তাই তোমার সঙ্গে ওর যুগলবন্দি দেখার অপেক্ষায় আমরা সবাই রয়েছি, বুঝলে তো সুমন। আশা করি তোমরা খুব শীঘ্রই এর সমাধান করতে সফল হবে। এসপি সাহেবের কথা শেষ হতে না হতেই ইন্সপেক্টর ধরের আগমন ঘটল। তাকে হাঁপাতে হাঁপাতে ঘরের মধ্যে ঢুকতে দেখে আমরা দুজনেই অবাক হলাম। এসপি সাহেব প্রশ্ন করলেন, কি হলো ইন্সপেক্টর ধর, কিছু ঘটেছে আবার?
হ্যাঁ স্যার, গতকাল রাত থেকে সঙ্গীত শিল্পী ওমকারনাথ মুখার্জি এবং ওনার ভাই তথা সেতারবাদক সৌরভ মুখার্জি নিখোঁজ। ওনাদের দুজনের ফ্ল্যাটই তালা ঝুলছে। কি বলছো ধর, আবার নিখোঁজ? উত্তেজিত হয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এসপি সাহেব কথাটি বললেন। সেই সঙ্গে আমিও নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ইন্সপেক্টর ধরকে এরপর বলতে দেখলাম, হ্যাঁ স্যার, স্থানীয় লোকেদের মারফত গড়িয়া থানা প্রথম খবর পেয়ে ওখানে ছুটে যায় এবং নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে এটাই জানা গেছে যে দুজনেই কাজের সূত্রে কয়েকদিন ধরে ওমকারনাথ বাবুর ফ্ল্যাটে একসঙ্গে থাকছিলেন। আজ সুমন স্যার যেহেতু ভবানী ভবনে আসবেন জানতাম, তাই খবরটা পেয়ে আমি আর দেরি করতে চাইনি, সরাসরি এখানে ছুটে এলাম। ভালো করেছো ধর। এবার তাহলে আর দেরি করে লাভ নেই, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। একবার স্পট ভিজিট করে গড়িয়া থানাটা ঘুরে আসবো। চলো। ওকে সুমন, যেটা ভালো মনে হয় করো। যত দ্রুত সম্ভব প্লিজ সলভ দ্য কেস। আমার আর ইন্সপেক্টর ধরের সামনাসামনি পরিচয়টা ওই মুহূর্তে এসপি সাহেব মারফত না ঘটলেও রাস্তায় যেতে যেতে আমরা নিজেদের মধ্যেই সেরে নিয়েছিলাম। নর্থ বেঙ্গল থাকাকালীন ওই একবার ফোন কল, তারপর সোজাই সাক্ষাৎ। অতএব মাঝে আর কোনো যোগাযোগ হয়নি ঠিকই, কিন্তু দুজনের কাজ করার পদ্ধতি প্রায় এক হওয়াতে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়ে যাবে এমনটাই আশা করা যায়। সত্যি এমন প্রতিভাবান এবং দক্ষ অফিসারের সঙ্গে বেশ অনেকদিন পর কাজ করার সুযোগ পেলাম। যেহেতু ওমকারনাথ বাবু এবং সৌরভ বাবুর কিছু নিকট আত্মীয় স্বজনের দাবি ছিল যে ওনারা দুজনেই কয়েকদিন ধরে একসঙ্গে ওমকারনাথ বাবুর ফ্ল্যাটে থাকছিলেন, সুতরাং ওই ফ্ল্যাট দিয়েই তদন্ত শুরু করলাম। তালা ভেঙে আগেই গড়িয়া থানার পুলিশ ফ্ল্যাটে ঢুকে তাদের কাজ শুরু করে দিয়েছিল, ফলে ফ্ল্যাটে ঢোকা মাত্রই গড়িয়া থানার ওসি অনিল বাবুর সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটল। ওনার সঙ্গে কথা বলে যা বুঝলাম, এই ফ্ল্যাটে কিছুদিন ধরে যে দুই ভাই একসঙ্গে থাকছিলেন তার বেশ কিছু প্রমাণ মিলেছে। যেমন সৌরভ বাবুর সেতার, ওনার ব্যবহৃত কিছু আবহ সঙ্গীতের ক্যাসেট, একটি লেদারের ব্যাগ এবং তাতে সৌরভ বাবুর ব্যক্তিগত কিছু ব্যবহারিক জিনিস যা ফরেন্সিকের জন্য ইতিমধ্যেই ওসি অনিল বাবু পাঠিয়ে দিয়েছেন। রান্নাঘরে ঢুকে গ্যাস ওভেনটি দেখে মনে হতে বাধ্য যে সেটি সদ্য ব্যবহার করা হয়েছে। ফ্রিজেও অনেক খাবার মজুদ রয়েছে। অতএব দুজন যে একসঙ্গে এই কদিন ফ্ল্যাটে ছিল তা দিনের আলোর মতোই স্পষ্ট। কিন্তু যেটা এখনও অস্পষ্ট রয়ে গেছে তাহলে এই যে এনাদের নিখোঁজ হওয়ার সঙ্গে পরিচালক শাশ্বত রায়চৌধুরীর মৃত্যু এবং চিত্রকর জাফর খানের নিখোঁজ হওয়ার ঘটনা দুটো কি কোথাও গিয়ে একই সুতোয় গাঁথা? আচ্ছা ধর, তুমি এই শাশ্বত রায়চৌধুরীর ফিল্ম ক্যারিয়ার সম্বন্ধে ঠিক কতটা জানো? আমি প্রশ্নটা ধরের দিকে ছুঁড়ে দিতেই ওর উত্তর এলো, আগে স্যার নতুন পরিচালক, খুব একটা যে নামডাক হয়েছে তেমনটা নয়, তবে বিগত কয়েকটা কাজ ভালোই করছেন। কিন্তু কেন স্যার? না মানে ওনার ফিল্ম ক্যারিয়ার বিষয়ে জানতে চাইছেন যে? বুঝলে ধর, একটা মানুষ হঠাৎ করে খুন হলো, তাও আবার একজন সিনেমা জগতের মানুষ, তাই সন্দেহ হয় অনেক কিছু বিষয় নেই বুঝলে। এই যেমন ধরো, ওনার হঠাৎ করে লেখক হওয়ার বাসনা জাগলো কেন? একেবারে বই লিখে সেটা প্রকাশও করে ফেললেন আবার, আর অদ্ভুতভাবে বইটি প্রকাশ হওয়ার মাস 8 মধ্যেই ওনার মৃত্যু ঘটল। দাঁড়ান, আপনি কিভাবে জানলেন যে শাশ্বতবাবু বই লিখেছেন? এটা তো আমি নিজেই এখন অবধি জানলাম না। প্রত্যেকটা কেসেই আলাদা করে কিছু রিসার্চ ওয়ার্ক করে তবেই সুমন চৌধুরী মাঠে নামে, বুঝলে ধর। কিন্তু স্যার ওই বইয়ের ব্যাপারটা কি? না মানে ওটা কি আদৌ এই কেসে আমাদের সাহায্য করবে? অবশ্যই করবে। তার আগে বইটা 2 দিনের মধ্যে পড়ে ফেলো দেখি। কিন্তু আমি ইন্সপেক্টর ধরকে পুরো কথাটা শেষ করতে না দিয়ে ওকে থামিয়ে বললাম, আরে আবার কিন্তু কি? বুঝেছি, বইটার নাম জানতে চাও তাই তো? তা বইয়ের নাম জেনে তারপর সেটা সংগ্রহ করবে, এত সময় যে হাতে নেই ধর। আচ্ছা অতএব একটা কাজ করো, বাড়ি ফেরার আগে গাড়ির পিছনে রাখা আমার ব্যাগের মধ্যে বইটা রয়েছে, নিয়ে যেও। আমার কথা শুনে দেখলাম ধর মুখে কিছু না বললেও কেবল ঘাড় নেড়ে সম্মতি জানালো। এরপরেই কেসের ব্যাপারে ফাইলগুলোয় ভালো করে চোখ বোলানোর জন্য আমরা গড়িয়া থানায় পৌঁছালাম এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করে ফিরে গেলাম ভবানী ভবনে। সেদিন বাড়ি ফেরার আগে লক্ষ্য করলাম আমার কথা মতো ইন্সপেক্টর ধর গাড়ির পিছনে রাখা আমার ব্যাগটা থেকে শাশ্বত রায়চৌধুরীর লেখা ওই মার্ডার অফ আ গ্রেট মিস্ট্রি বইটি বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। সেদিন আমি বাড়ি ঢুকে দেখি বারুইপুর থানার ওসি অর্থাৎ আমার পরম বন্ধু গুপ্ত এসে হাজির হয়েছে। মনে হলো মায়ের কাছে আমার আসার খবর পেয়েই ওর আজ ছুটে আসা। তবে
আসার খবরটা আমি নিজে মুখে ওকে জানাইনি বলেই হয়তো একটু অভিমানের সুরে গুপ্তকে বলতে শুনলাম, বুঝলেন কাকিমা, আপনার ছেলে আর আগের মতো আমাকে তার বন্ধু ভাবে না। পাহাড়ি হাওয়া গায়ে লাগতে না লাগতেই বুঝতেই পারছেন, শহরের এই সামান্য ওসি বন্ধুকে সে আর বন্ধু বলেই মনে করে না। আরে আরে গুপ্ত, আরে এমনটা নয় ভাই, তুই আমাকে ভুল বুঝছিস। আসলে এইবারের আশাটা খুবই তাড়াহুড়োর মধ্যে ঘটেছে। ভবানী ভবনে জরুরি তলবে এসেছি যে, তোকে আমি জানাতাম। কি যে বললি কিছুই বুঝতে পারলাম না সুমন। আচ্ছা দাঁড়া, একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোকে সবটা খুলে বলছি। ওয়েট। এরপর ফিরে এসে গুপ্তকে জানালাম যে আমি আর ইন্সপেক্টর ধর পরিচালক শাশ্বত রায়চৌধুরীর মৃত্যু এবং স্বনামধন্য ব্যক্তিদের নিখোঁজ হওয়ার কেস দুটোর দায়িত্বে রয়েছি। এর জন্যই আমার নর্থ বেঙ্গল থেকে কলকাতায় ছুটে আসা। আমার কথা শুনে তো গুপ্ত অবাক। কি বলিস কি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে দক্ষ অফিসারের অভাব পড়লো নাকি যে তোকে সেই নর্থ বেঙ্গল থেকে টেনে আনলো এটা সমাধান করতে? না রে, আসলে এসপি সাহেব আমার উপর খুব ভরসা করেন, তাই একটু ক্রিটিক্যাল কেস থাকলেই আমাকে দেখতে বলেন। তবে এবার এসে আমি একটু অবাকই হয়েছি বুঝলি। দেখি যে আমাদের ডিপার্টমেন্টের তরুণ অফিসাররাও ধীরে ধীরে সমান দক্ষ হয়ে উঠছে। এই যেমন ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ ধর। আমাদের এই কথোপকথন ঘড়ির কাঁটাকে উপেক্ষা করেই চলতে লাগলো, কিন্তু একটা সময় এসে আমাদের থামতে হলো এবং গুপ্ত রাতের খাওয়া সেরে বাড়ি ফিরে গেল ঠিকই, তবে যাওয়ার আগে স্রেফ বলে গেল, দেখ যা করবি একটু ভেবে করিস বুঝলি, তোর জীবন কিন্তু এখানেই শেষ নয়। কাকিমার কথাটা একবার হলেও ভাবিস। আমি উত্তরে কিছু না বললেও আমার ঠোঁটের কোণে লেগে থাকা ওই হালকা হাসির মাধ্যমে ওকে অনেক কিছুই বুঝিয়ে দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে গরম ভাত নাকে মুখে গুঁজিয়ে অফিস ছুটলাম। ফরেন্সিকের জন্য পাঠানো সকল তথ্য থেকে এটা প্রমাণিত যে ওই জিনিসগুলো আদতেই সেই স্বনামধন্য ব্যক্তিদের। ওসি অনিলবাবুকে কিছু পরামর্শ দিয়ে আমি আর ধর বেরিয়ে পড়লাম ভবানী ভবনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে বললাম, বুঝলে ধর, এই কেসের মাঝে বারবার ভবানী ভবন যাওয়াটা স্রেফ সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। কিন্তু স্যার এটাও তো একটা প্রোটোকল, তাই না? হ্যাঁ তা বটে। তা বইটা কত অবধি পড়া হলো? কিছু কি বুঝতে পারলে? স্যার বইটা আমার পড়া হয়ে গেছে। আপনি আমাকে দুদিনের সময় দিয়েছিলেন, কিন্তু আমি এক রাতের মধ্যেই সমস্তটা পড়ে শেষ করে ফেলেছি। বাহ, ভেরি গুড। তাহলে এবার বলো, বইটা পড়ে তুমি কি বুঝলে? স্যার গল্পের প্রেক্ষাপটটা মূলত 60-এর দশকে, যখন ওপার বাংলা থেকে এক পরিবার নিজেদের উন্নত এবং বর্তমান যুগের আদলে গড়ে তুলতে কলকাতা শহরে পা রাখেন। ওই সময় তারা সম্মুখীন হন এমন কয়েকজন ব্যক্তির যারা সাহায্যের প্রলোভন দেখিয়ে সেই পরিবারের 2 কন্যা সন্তানকে শহরের এক পতিতালয়ে বিক্রি করে দেয়। পরবর্তী সময়ে এক মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং কয়েক মাসের মধ্যে তার প্রসবের সময় মৃত্যু ঘটে। আবার অন্যদিকে আরেক মেয়ের খবর পাওয়া যায় না। শোনা যায় সে নাকি কোনো রকমে পতিতালয় থেকে পালিয়ে বেঁচেছে। সেই মেয়েটির মৃত্যুকে লেখক বইতে মার্ডার হিসাবে দেখাতে চেয়েছে বলে আমার ধারণা, তাই নামটা দিয়েছে মার্ডার অফ আ গ্রেট মিস্ট্রি। আবার না সেই ব্যক্তিদের বিষয়ে কিছু স্পষ্ট করে সে উল্লেখ করেছে, না সেই পরিবারের বাকি মানুষদের বিষয়ে কিছু বলেছে। এই কাহিনী সম্পূর্ণরূপে কেমন যেন রহস্যের মতন হয়ে রয়ে গেছে। আচ্ছা ধর, কাহিনীটা অমীমাংসিত রেখে দেওয়ার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? স্যার আমার ধারণা শাশ্বতবাবু বইটির 2য় অধ্যায় লিখতে চেয়েছিলেন এবং সেই জন্য পাঠকের মনে কৌতূহল জাগিয়ে রাখতেই ওনার এই প্রচেষ্টা। বুঝলাম, কিন্তু এটা কি শুধুই কৌতূহল রেখে দেওয়ার জন্য হতে পারে? আমার এই প্রশ্নটা শুনে ধরকে কেমন যেন কৌতূহলপূর্বক আমার দিকে চেয়ে বলতে শুনলাম, স্যার এই বইটা নিয়ে আপনি এত গভীরভাবে বিশ্লেষণ করছেন কেন বলতে পারেন? না মানে তদন্ত ছেড়ে এই বইটা নিয়ে পড়ে আছেন দেখছি, তাই আর কি। পড়ে আছি কারণ এর সঙ্গে অবশ্যই একটা যোগসূত্র আছে। মাথা খাটিয়ে একটু ভেবে দেখো, এই বইটা প্রকাশের কিছু মাস পরেই শাশ্বত রায়চৌধুরী খুন হলেন এবং সেই প্রলোভন দেখানো কপট লোকগুলোর সঙ্গে আপনি এই কেসের ওই নিখোঁজ হওয়া ব্যক্তিদের একটা মিল খুঁজে পাচ্ছেন, তাই তো? আমার কথাটা শেষ করতে না দিয়ে ইন্সপেক্টর ধর যা বলল তা শুনে আমি একগাল হাসি নিয়ে তাকে বললাম, ঠিক তাই, সাবাস ধর, দারুণ।
আমরা ভবানী ভবন পৌঁছে এসপি সাহেবের সঙ্গে কিছু আলোচনা সেরে নিলাম। ওনার যা যা মনে জিজ্ঞাসা ছিল সবই উত্তর দেওয়ার চেষ্টাও করলাম, কিন্তু ইন্সপেক্টর ধরকে দেখে বড্ড অন্যমনস্ক লাগছিল, বিশেষ করে এসপি সাহেবের ঘরে আমাদের আলোচনার সময়টাতে। আমার অনুমান ও নিশ্চয়ই আমাদের সেই কথোপকথনে উঠে আসা ওই সকল তথ্য নিয়েই আপন ভাবনায় মগ্ন ছিল। যাই হোক, ইন্সপেক্টর ধরকে ওর বাড়ির কাছে নামিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। এদিকে বাড়ি ফেরা মাত্র দেখি মা আমার জন্য নিজের হাতে ফ্রাইড রাইস আর কষা মাংস রেঁধেছে। অনেকদিন পর আবারও ছোটবেলার সেই পছন্দের খাবার একেবারে চেটে পুটে খেলাম। আসলে মধ্যবিত্ত বাঙালি পরিবারে রান্নার কাজ সাধারণত মায়েরাই করে থাকেন। এই পৃথিবীর অমূল্য যা কিছু তার হয়তো একটি এই মায়ের হাতে তৈরি খাবার। পরম মমতায় সন্তানদের জন্য রাঁধেন তিনি, যে খাবারের তুলনা চলে শুধুই অমৃতের সঙ্গে। তার হাতের রান্না শুধু পেট ভরায় না, মনকেও ভরিয়ে তোলে। সেই রাতে সবেই খেয়ে একটু শুয়েছি, এমন সময় একটা ফোন পেয়ে আমাকে বেরোতে হলো, এবং কাজ শেষ করে যখন বাড়ি ঢুকলাম তখন ঘড়িতে বাজে ভোর 5টা। মাকে একটু চা বানিয়ে দিতে বলে স্নানটা সেরে নিলাম। এর মধ্যেই আবারও ফোনটা বেজে উঠল। দেখলাম ইন্সপেক্টর ধরের নাম্বারটা ফোনের স্ক্রিনে ভেসে উঠল। ফোনটা ধরে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ইন্সপেক্টর ধরের কণ্ঠস্বর ভেসে এলো। তাকে বলতে শুনলাম, স্যার 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 নৃত্যশিল্পী মৈনাক বসু আগামীকাল থেকে নিখোঁজ। আবারও একই ঘটনা। তুমি এখন কোথায় আছো ধর, আর কখন খবর পেলে? আমি এখন কাশীপুর থানায়, এই এলাকাতেই তো ঘটনাটা ঘটেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। এই বলে আমি ফোনটা রেখে তাড়াহুড়ো করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। কাশীপুর থানায় ঢোকার পর দেখলাম ওসি সাহিল বর্মার সঙ্গে ইন্সপেক্টর ধর ওখানেই উপস্থিত, এবং আমাকে দেখা মাত্রই তারা এগিয়ে এলো আমার কাছে। স্যার, মৈনাক বাবু রোজ রাতে খাবার পর হাঁটতে বেরোতেন। গতকালও বেরিয়েছিলেন, কিন্তু তারপর আর উনি বাড়ি ফেরেননি। কাশীপুর থানায় ওনার বাড়ির লোকেরা ডায়েরি করায় আমি ওসি বর্মার দ্বারা খবরটা পেয়েই এখানে ছুটে আসি এবং আপনাকে জানাই। সমস্তটা শুনে আমি ওসি বর্মার দিকে চেয়ে বললাম, আচ্ছা একবার মৈনাকবাবুর বাড়ির লোকেদের থানায় ডেকে পাঠান, বলুন আমি ওনাদের সঙ্গে কথা বলতে চাই। আমার কথা শেষ হতেই ওসি ফোন করে তাদের থানায় আসার কথা বলে দিল, এবং 1 ঘন্টার মধ্যেই ওনার বাড়ির সকলেই প্রায় এসে থানায় উপস্থিত হলো। তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে মনে হলো এই যে মৈনাকবাবু সেদিন ওনার আলোকচিত্রকর বন্ধু পার্থ দাসের আমন্ত্রণে একটি প্রদর্শনীতে গেছিলেন, এবং তারপর বাড়ি ফিরে রোজকার রাতের খাওয়া সেরে হাঁটতে বের হন। তাদের কাছ থেকে আলোকচিত্রকর পার্থ দাসের নামটা শুনে আমার দিকে ইন্সপেক্টর ধর তাকাতেই আমি ওর দিকে চেয়ে শুধু ঘাড় নাড়লাম, আর তাতে ইন্সপেক্টর ধর আমার ইঙ্গিত বুঝে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল তদন্তের স্বার্থে পার্থবাবুর বাড়ির উদ্দেশ্যে। পার্থবাবুর বাড়ি সল্টলেকের করুণাময়ীর কাছে। ওনার বাড়িতে যেতেই ইন্সপেক্টর ধর ওনার স্ত্রীর কাছে জানতে পারে যে গতকাল অনুষ্ঠানের পর পার্থবাবু বাড়ি ফেরা মাত্র একটা ফোন পেয়ে বেরিয়ে যায়। যদিও বা মাঝরাতে উনি ফিরে আসেন, তবে ওনার স্ত্রীর বক্তব্যে একটা বিষয় পরিষ্কার যে উনি কয়েকদিন ধরেই বড্ড ভয়েতে আছেন। কিন্তু কিসের ভয় জানতে চাওয়াতে ওনার স্ত্রী যথাযথ উত্তর দেননি। ইন্সপেক্টর ধরের সঙ্গে সেদিন পার্থবাবুর সাক্ষাৎ না হওয়ায় তাকে থানায় তলব করা হলো, এবং উনি যে এসে উপস্থিত হবেন সেটা ধরে নিয়েই আমি আর ইন্সপেক্টর ধর ভবানী ভবনে ওনার অপেক্ষায় বসেছিলাম। এদিকে এসপি সাহেবের অবস্থা দেখলে সত্যি করুণা হয়। লোকটা নির্দ্বিধায় এত কেস নিজের মতো করে সামলেছে, কিন্তু এই কেস দুটোয় ওনাকে কেমন যেন নার্ভাস হতে দেখছি। এই বিষয়ে ওনাকে জিজ্ঞেস করলেই ওনার উত্তর, কি আর করবো সুমন, বেশি কিছু জিজ্ঞেস করলে তুমি বলবে প্রশ্ন করে হয়তো সময় নষ্ট করছি, আর ওদিকে নির্বাচন এগিয়ে আসছে বলে সরকার থেকে চাপ আসছে অনবরত কেসটা ক্লোজ করবার। এখন বলো তো আমরা কোথায় যাব? স্যার, সিরিয়াল কিডন্যাপিং এবং সিরিয়াল কিলিংয়ের কেসগুলো আর যাই হোক, বিষয়টা বাজারে আলু পটল কেনার মতো নয় যে গেলাম আর পছন্দ মতো কিনে নিয়ে বাড়ি ফিরলাম। তাই একটু ধৈর্য তো ধরতেই হবে। আর তাছাড়া আমি যখন কেসটা হাতে নিয়েছি খুব শীঘ্রই এর সমাধান করব। আমরা অর্থাৎ আমি, এসপি সাহেব এবং ইন্সপেক্টর ধর পার্থবাবুর জন্য সেদিন প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ভবানী ভবনে অপেক্ষা করেছি, কিন্তু তাও ওনার দেখা নেই। ফোনে অনেকবার ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। বারবার বলেছে পরিষেবার বাইরে। এমন সময় খবর এলো যে একটা ফোন কিছুক্ষণ আগে বাইপাসের ধারে পাওয়া গেছে। ওই এলাকার পুলিশের দাবি অনুযায়ী ওটা পার্থবাবুরই ফোন, কারণ তদন্তকারী পুলিশ অফিসার মোবাইলের অপেক্ষাকৃত সহজ লক খুলে ফেলেছিলেন এবং স্ক্রিনে চোখ রেখে তিনি দেখতে পান একটা সদ্য আসা মেসেজ, যেখানে লেখা রয়েছে, সাবধান করে দিচ্ছি, পথের কাটা হওয়ার চেষ্টা না করাই বাঞ্ছনীয়। কথা যদি না মানা হয় তবে সেটা ভালো হবে না। কিন্তু পার্থবাবু গেলেন কোথায়?
দিন দুপুরে এইভাবে গাড়ি সহ ড্রাইভার এবং ওনার বেপাত্তা হয়ে যাওয়া নিয়ে যখন চারিদিকে হইচই শুরু হয়ে গেছে, চটজলদি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গেলাম। কিন্তু বড়ই অবাক হলাম দেখে যে মূল স্থানের দুটো ক্যামেরার ডেটাবেসের সমস্ত ছবি কোনো না কোনো কারণে নষ্ট হয়ে গেছে। কিন্তু কিভাবে এমনটা ঘটল সেটা ওখানে উপস্থিত কারোর পক্ষেই বলা সম্ভব হচ্ছিল না। আর এখানেই জাগে প্রশ্ন, এটা পরিকল্পিতভাবে ঘটনা নয় তো? হাঁটতে হাঁটতে আমি আর ইন্সপেক্টর ধর সামনের একটা টিনের ছাউনি দেওয়ার চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম এবং দুটো চা দিতে বলে দোকানের সামনেই রাখা টুলে বসলাম। দেখলাম মাথা নাড়তে নাড়তে ইন্সপেক্টর ধর আমার উদ্দেশ্যে বলল, একইভাবে মানুষগুলো উধাও হয়ে যাচ্ছে, অথচ আমরা অপরাধীকে ধরতে পারছি না। এটা কি মানা যায় স্যার? ওর কথাটা শুনে আমি বললাম, পুরোটা তুমি ঠিক বলনি ধর। আমরা অপরাধীকে ধরতে না পারলেও তাকে ধরার পথে অনেকটাই যে এগিয়েছি তার প্রমাণ কিন্তু পার্থবাবুর ফোনের ওই মেসেজ। আপনি বলতে চাইছেন ওর পথের কাঁটা আমরা? ইয়েস ধর, তাই জন্যই আমাদের সাবধান করে দিতে ওর ওই মেসেজ। স্যার, এখানে আমার একটা বিষয় বলার আছে। কি ধর? স্যার, একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে শাশ্বতবাবুর খুনের পর অপরাধী কিন্তু কাউকে আর মারছে না, কেবল তুলে নিয়ে যাচ্ছে। আর সেই কারণে আমাদের হাতে কোনো প্রমাণ সহজে আসছে না। ধর, তুমি কি নিশ্চিত যে অপরাধী কেবল ওনাদের তুলে নিয়ে যাচ্ছে, ওনাদের মারছে না? অপহরণ করে এতগুলো মানুষকে নিজের কাছে রেখে তার লাভটা কি হবে? কোনো মুক্তিপণ তো দাবি করছে না। আমার কথাটা শেষ হতেই প্রশ্নটা করলো ইন্সপেক্টর ধর। স্যার, আপনার কি মনে হয় না আমরা এই একটার পর একটা নিখোঁজ হওয়ার ঘটনার মাঝে পড়ে ক্রমশ তলিয়ে যাচ্ছি? চায়ের দোকানের লোকটা ততক্ষণে আমাদের হাতে চায়ের গরম ভাঁড় দুটো তুলে দিয়েছিল। আমি সেই গরম চায়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, দেখো, মহাভারতে অভিমন্যু চক্রব্যূহে ঢোকার কৌশলটা নিজের মায়ের গর্ভে থাকাকালীন শিখে ফেললেও চক্রব্যূহ থেকে বেরোনোর পথটা ওর জানা ছিল না, আর সেটাই কৌরবরা হাতিয়ার করে তাকে মেরেছিল। এটা আশা করি তোমার জানা আছে ধর। হ্যাঁ স্যার, কিন্তু এখানে এই কথাটার তাৎপর্য কি সেটাই বুঝলাম না। এ কি, তুমি এর মানে বুঝতে পারছো না? এটা কিন্তু তোমার কাছ থেকে আমি আশা করিনি ধর। আচ্ছা, একটু ভেবে বলো, আমি জানি তুমি এর তাৎপর্য বুঝতে পারবে। আমার কথা শুনে লক্ষ্য করলাম ইন্সপেক্টর ধর বেশ গভীর চিন্তায় পড়ে গেছিল এবং পাশে রাখা ওর চায়ের কাপটা স্পর্শ করলে বোঝা যাবে যে সেই অর্ধেক চাটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। স্যার, আপনি কি এই ক্ষেত্রে আমাদের সঙ্গে অভিমন্যুর কোনোভাবে তুলনা টানছেন? থাক, সময় এলেই বুঝতে পারবে ধর। আচ্ছা, এখন চলো সামনের দিকে এগোনো যাক। চায়ের খালি ভাঁড় দুটো ফেলে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। সূর্য তখন অনেকটাই পশ্চিম আকাশের দিকে ঢলে পড়েছে। এই তদন্ত কোথায় শেষ তা জানার অধীর আগ্রহ নিয়ে আমরা এগিয়ে চললাম। গাড়ির ড্রাইভার যখন মা উড়ালপুল হয়ে ডালহাউসি যাচ্ছে তখন রেডিওতে বাজছিল আর রেখো না আধারে, রবীন্দ্রসঙ্গীতটি। আর অমন পরন্ত বিকেলের আমেজে এই গানটা শুনতে শুনতে চোখ দুটো যেন জুড়িয়ে আসছিল। এমন মনে হচ্ছিল যেন কতদিন শান্তিতে ঘুমায়নি। হয়তো আর কিছুদিনের অপেক্ষা, তারপর মানুষের হট্টগোল পেরিয়ে সব কিছুর বাইরে গিয়ে একটু শান্তিতে ঘুমাবো। সেদিন তাড়াতাড়ি কয়েকটা কাজ সেরে গুপ্তর সঙ্গে গঙ্গার পাড়ে বসে আড্ডা দিতে বাবুঘাটে হাজির হয়েছিলাম। দুই বন্ধু প্রায় বছরখানেক পর আবারও একইভাবে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের গল্পের মাঝে উঠে আসছিল কলেজের কত ঘটনার কথা, সেই সঙ্গে অবশ্যই পিয়ালির কথাও। হ্যাঁ, বাইরে প্রকাশ না করলেও আমার অন্তর আজও জানে যে আমি ওকে এখনো ভুলতে পারিনি। পিয়ালি যে নিজেকে এইভাবে শেষ করে দেবে সেটা আমি আজও মানতে পারি না। আমাদের কথার মাঝেই দেখলাম আমার ফোনটা বেজে উঠল। ফোন কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ইন্সপেক্টর ধর বলল, হ্যালো স্যার, আপনি এক্ষুনি একবার গড়িয়া থানায় আসতে পারবেন? আমি সেখানেই আছি। কিন্তু কেন? আসলে স্যার, অজয় কুমার ঘোষ অর্থাৎ এই রাজ্যের এক স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব একটু আগেই থানার ওসি অনিলবাবুকে ফোন করে এখানে আসার কথা জানিয়েছেন। উনি বাকি ব্যক্তিদের নিখোঁজ হওয়ার তদন্তের স্বার্থে আমাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করতে চান। অজয় কুমার ঘোষ, ভেরি ইন্টারেস্টিং। তা উনি এতদিন পর স্বেচ্ছায় সাহায্য করতে আসছেন যে এই বিষয়ে ওনার কাছে কিছু জানতে চেয়েছো? এতগুলো মানুষ নিখোঁজ হওয়ার খবর কি উনি পাননি ধর, নাকি এবার ওনার পালা হতে পারে সেই ভেবে ওনার পুলিশের কাছে আজ ছুটে আসা? আমার একসঙ্গে করা এতগুলো প্রশ্ন শুনে ইন্সপেক্টর ধর কাঁপা গলায় বলল, আমি কি করে বলবো স্যার? তাও ঠিক।
আচ্ছা শোনো, অজয় কুমার বাবু এলে ওনাকে বসতে বলো, আমি আসছি। এই বলে আমি বাবুঘাট থেকে গাড়ি নিয়ে সোজা গড়িয়া থানার উদ্দেশ্যে রওনা দিলাম। শহরের বুকে ছোট গাড়ির সংখ্যা এত বেড়ে গেছে যে দিন দিন মানুষের চলাফেরা করা যেন দুর্বিষহ হয়ে উঠছে। আমি ট্রাফিক জ্যাম কোনো মতে পেরিয়ে যখন থানায় ঢুকলাম, দেখি গম্ভীর মুখে বসে রয়েছে ইন্সপেক্টর ধর এবং তার পাশে গড়িয়া থানার ওসি অনিল বাবু। আমি দুজনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, কি হলো, এইভাবে বসে কেন? উত্তর এলো ওসি অনিল বাবুর কাছ থেকে, কি আর করবো স্যার, অজয় কুমার বাবু তো এখনও এসে পৌঁছালেন না। ফোন করছি কিন্তু বলছে সুইচ অফ। পাশ থেকে ইন্সপেক্টর ধর সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আমার কিন্তু বিষয়টা খুব রহস্যজনক লাগছে স্যার। একবার ভেবে দেখুন, সেবার পার্থবাবু আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বাড়ি থেকে বেরিয়েও আমাদের কাছে এসে পৌঁছতে পারল না, তার আগেই উনি নিখোঁজ হয়ে গেল। আর এবার অজয় কুমার বাবু। ঠিকই বলেছ, তাহলে আবারও একটা মানুষ নিখোঁজ হয়ে গেল। অপরাধী বারবার আমাদের মাত দিয়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অপরাধীর হাতে বারবার এইভাবে আমরা মাত হচ্ছি, এটা কিছুতেই মেনে নিতে পারছি না স্যার। এবার কিছু একটা করতেই হবে। ধর, এবার সত্যি কিছু একটা করতেই হবে। এই কথার মাঝেই কনস্টেবল তরুণ একটা ফোন হাতে এসে বলল, স্যার এই ফোনটা থানার বাইরে পড়ে রয়েছে দেখে তুলে নিয়ে এলাম, এটা কি আপনাদের কারোর? কনস্টেবল তরুণের কথা শেষ হতেই ওসি অনিলবাবু ফোনটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলেন। সেই একই রকম সহজ লক এবং ওই সময় স্ক্রিনে চোখ রাখতেই আবারও ঠিক তেমনই সদ্য আসা একটা মেসেজ অ্যালার্ট দেখে উনি চমকে উঠলেন। এবার তাতে লেখা রয়েছে, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি একই কথা বলতে হয় তবে তা যে ভালো হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্যার, পার্থবাবু নিখোঁজ হওয়ার সময় যেমন একটা মেসেজ ওনার ফোনে দেখিয়েছিলাম, এটাও ঠিক তেমনই মনে হচ্ছে। খুব সম্ভবত ফাইনাল ওয়ার্নিং দিচ্ছে। তাড়াতাড়ি ওনার হাত থেকে ফোনটা নিয়ে মেসেজটার উপর চোখ রাখলাম এবং পুরোটা পড়ে ইন্সপেক্টর ধরকে বললাম, ধর, ফোনটা ফরেন্সিকে পাঠাও, দেখো তো এটা অজয় কুমার বাবুর কিনা। আমার কথা মতো ইন্সপেক্টর ধর ফোনটা ফরেন্সিকে পাঠিয়ে দিল এবং পরদিন জানতে পারলাম যে এটা অজয় কুমার বাবুরই ফোন। লোকেশন ট্র্যাক করে তেমন সুবিধা হলো না দেখে আমি ধর আর অনিলবাবুকে অজয় কুমার বাবুর বাড়ির লোকের কাছ থেকে ওনার সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করতে পাঠিয়ে দিলাম এবং নিজে চলে গেলাম এসপি সাহেবের সঙ্গে দেখা করতে। কেসটা নিয়ে এসপি সাহেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সেরে যখন ওই রাতে বাড়ি ফেরার পর আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই নিয়ে ইন্সপেক্টর ধর এবং ওসি অনিলবাবুর সঙ্গে ফোনে পরিকল্পনা সাজাচ্ছিলাম, এমন সময় পাশের ঘর থেকে হঠাৎ কাঁচের গ্লাস মাটিতে পড়ার শব্দ শুনতে পেলাম। আমাদের আলোচনা থামিয়ে যখন পাশের ঘরে কি হয়েছে দেখতে গেলাম, তখন চোখের সামনে দেখি মা মেঝেতে পড়ে রয়েছে অচেতন অবস্থাতে এবং জায়গাটা জল আর ভাঙা গ্লাসের কাঁচের টুকরোতে ভরে আছে। মা মা বলে চিৎকার করে উঠলাম ঠিকই, কিন্তু তার কোনো জ্ঞান নেই। এই অবস্থায় কি করব কিছুই মাথায় আসছিল না। ফোনটা তুলে ইন্সপেক্টর ধর এবং ওসি অনিলবাবুকে বিষয়টা জানালাম এবং তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে মাকে নিয়ে বেরিয়ে গেলাম শহরের এক নামী নার্সিংহোমের উদ্দেশ্যে। নার্সিংহোমে আগে থেকেই বলা ছিল, সুতরাং ওনারা সময় নষ্ট না করে মাকে আইসিইউতে ঢুকিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিল। এদিকে গুপ্তকে ফোন করে জানাতেই ও তাড়াহুড়ো করে নার্সিংহোমে চলে এলো। গুপ্তর সঙ্গে বরাবর আমার মায়ের একটা ভালো সম্পর্ক ছিল। মা কখনোই আমার আর গুপ্তর মধ্যে পার্থক্য করেনি। ছোট থেকে সে দুজনকেই সমান চোখে দেখে এসেছে। নার্সিংহোমে ঢোকার পর থেকে পুরোটা সময় ও আমার পাশেই ছিল। এদিকে যতই সময় গড়াচ্ছে ততই যেন আতঙ্ক আমাকে ঘিরে ধরছে। জানি এমন পরিস্থিতিতে কাউকে সান্ত্বনা দেওয়া হয়তো সবচেয়ে কঠিন একটা কাজ, কিন্তু তাও গুপ্ত আমার পাশে বসে বারবার আমার উদ্দেশ্যে বলে যাচ্ছিল, সুমন, একদম ভেঙে পড়িস না, নিজেকে সামলা, দেখ কাকিমা সুস্থ হয়ে যাবে, চিন্তা করিস না। আরে বাবা, কাকিমার কিচ্ছু হবে না। ওদিকে ইন্সপেক্টর ধর এবং ওসি অনিলবাবু নার্সিংহোমের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আমার হয়েই তারা সামলাচ্ছিলেন। সেই রাতেই এসপি সাহেবও খবরটা পেয়ে আমাকে ফোন করেছিলেন। রাতে খাওয়ার পর থেকেই বারবার মনের ভিতর একটা আশঙ্কা ডানা মেলছিল। মনে হচ্ছিল আর যদি মায়ের মুখে বাবু ডাকটা শুনতে না পাই, কিন্তু কাজের চিন্তার কারণে সেই ভাবনা কখন মন থেকে উধাও হয়ে গেছিল টের পাইনি। মায়ের অনুপস্থিতি, আমার একা হয়ে যাওয়ার কথা তখন ভাবলেই পৃথিবীটা কেমন অন্ধকার মনে হচ্ছিল। যদিও বা এর আগে বহুবার এমনটা হয়েছে, কিন্তু ওই মুহূর্তে তাকে ছেড়ে থাকতে কিছুতেই ইচ্ছে করছিল না। বারবার তাই ছুটে যাচ্ছিলাম আইসিইউর সেই ছোট্ট জানলাটার সামনে।
আমার ছোটবেলার কথা খুব বেশি মনে না থাকলেও কিছু কিছু ঘটনা এখনও আবছা মনে আছে। তখন বাবা সবে পরলোক গমন করেছে। মা আমাকে নিয়ে কলকাতার ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্তটা এক প্রকার নিয়েই ফেলল। এদিকে বাবার পিসি আবার আমাদের কিছুতেই তাকে ছেড়ে যেতে দিতে রাজি হচ্ছিল না। এর কারণ অবশ্য একটা ছিল, আমার বাবাকে পিসি ঠাকুমা খুব ছোট থেকে মানুষ করেছিল বলে তাকে সে নিজের ছেলের চেয়েও কোনো অংশে কম ভালোবাসত না। সুতরাং বাবার মৃত্যুর পর তার একমাত্র ছেলে অর্থাৎ আমাকে পিসি ঠাকুমা আঁকড়ে ধরতে চেয়েছিল। আমরা যতদিন তার বাড়িতে ছিলাম ততদিন পিসি ঠাকুমা মা আর আমাকে আগলে আগলে রাখত, এবং বাবার চলে যাওয়াটা যে মাথার উপর থেকে ছাদ সরে যাওয়ার মতো একটা ঘটনা তা তো বলা বাহুল্য। কিন্তু পিসি ঠাকুমা ওই পরিস্থিতির মধ্যেও আমাদের সেই বিষয় বিন্দুমাত্র টের পেতে দেননি। মা যখন আমাদের ফ্ল্যাটে ফিরে যাওয়ার কথাটা পিসি ঠাকুমাকে জানিয়েছিল, তখন মায়ের পক্ষে তাকে মানানো সহজ ব্যাপার ছিল না। তাকে অনেক বুঝিয়ে যখন শেষমেশ আমরা ফ্ল্যাটে ফিরলাম, তার মাস ছয়েকের মধ্যেই পিসি ঠাকুমার গঙ্গাপ্রাপ্তি ঘটল। এখন তাই পিসি ঠাকুমার কথা চিন্তা করলে তার ওই বিষণ্ণতা ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কি করুণ চোখে সে আমাদের বিদায় জানিয়েছিল। তখন ঘড়িতে বাজে ঠিক রাত 2টো। আইসিইউর দরজা খোলার আওয়াজটা কানে আসতেই নিজের এই আবেগগুলোকে সংযত রেখে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে এগিয়ে গেলাম। গুপ্ত এবং ইন্সপেক্টর ধরও আমার সঙ্গে এগিয়ে গেল। ডাক্তারবাবু বেরিয়ে আসতেই ওনার থমথমে মুখটা দেখে আমি প্রশ্ন করলাম, ডাক্তারবাবু, আমার মায়ের জ্ঞান ফিরেছে? মা ভালো আছে তো? ডাক্তারবাবুকে লক্ষ্য করলাম, সেই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে উনি কিছুক্ষণ চুপ করে রইলেন। ওনার সেই নিস্তব্ধতা দেখে আমার মনে একটু সন্দেহ জাগলো এবং ওই সন্দেহ থেকেই ওনাকে বেশ কঠোর ভাষায় বললাম, আচ্ছা আপনি চুপ করে আছেন কেন? ভালো মন্দ কিছু তো একটা হয়েছে নাকি, সেটা বলুন। দেখতে পাচ্ছেন না আমরা কতটা ব্যাকুল হয়ে যাচ্ছি। এবার আর চুপ না থেকে ডাক্তারবাবু নিজের নীরবতা ভেঙে আমার উদ্দেশ্যে বললেন, সরি স্যার, আপনার মাকে সুস্থ করার যথাযথ চেষ্টা করেছি, কিন্তু ওনার হার্ট পরপর 2টো অ্যাটাক সহ্য করতে পারেনি। ওনার হার্ট আমাদের চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল। তাও একটা মিরাকেলের আশায় আমরা শেষ অবধি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু মেডিকেল সায়েন্সে সবসময় মিরাকেল ঘটে না। কথাটা শোনা মাত্রই আমি মেঝেতে বসে পড়লাম। শরীরে তখন কোনো সাড় নেই, 2 চোখ দিয়ে শুধু অজস্র জল পড়ে চলেছে। মেঝে থেকে আমাকে গুপ্ত এবং ইন্সপেক্টর ধর উঠিয়ে দাঁড় করালো, এবং সেই মুহূর্তে আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। সেই দিনের ওই কান্নাটা যেন আমার জীবনে চিরস্থায়ী হয়ে গেল। ভোরবেলা সেদিন শ্মশানে দাঁড়িয়ে চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখাগুলোর দিকে চেয়ে মনে হচ্ছিল যে জীবনের সমস্ত চাওয়া পাওয়া, সুখ দুঃখ সবকিছুই একদিন এইভাবে আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু তাও আমরা বেঁচে থাকাকালীন শুধুই ছুটে যাই এই সকল মরীচিকার পিছনে, যার অস্তিত্ব কেবলমাত্র সামান্য কয়েকটা দিনের। শ্মশান থেকে বাড়ি ফিরে আসার পর গোটা বাড়িটা মায়ের অনুপস্থিতিতে কেমন যেন আমাকে গিলে খাচ্ছে মনে হচ্ছিল, চারিদিকে কত স্মৃতি ছড়িয়ে। সেদিন হয়তো নিজের অজান্তেই কলকাতা শহরটার সঙ্গে আমার লেগে থাকা সে সুতোটাও পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন এই বাড়িটা ছাড়া আমার নিজের বলতে এখানে কিছুই রইল না। যে শ্রাদ্ধের কাজ মিটিয়ে আমি আবারও কাজে ফিরলাম ঠিকই, কিন্তু ইদানিং মন মেজাজ বড্ড বিগড়ে থাকে। অনেক চেষ্টা করেও নিজের তৈরি করা ওই বৃত্ত থেকে নিজেকে বের করে আনতে পারছিলাম না। তবুও জীবন এগিয়ে চলে। মানুষ হয়ে জন্মেছি বলেই হয়তো একটার পর একটা জমতে থাকা পাথর বুকের মধ্যে নিয়ে দৈনন্দিনের কাজে নিজেকে ব্যস্ত করে তুললাম। যদিও বা এসপি সাহেব আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তাতে রাজি হইনি। মনের মধ্যে আনন্দ না থাকলেও প্রতিনিয়ত অভিনয় করে যাওয়া। হ্যাঁ, ওই সময় কোনো কিছুই ভালো লাগতো না, তাও যন্ত্রের মতো ইঁদুর দৌড়ে বাকি আর 5 জনের মতো ক্রমাগত ছুটতে লাগলাম। বলছি স্যার, এবার মনে হয় কেসটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। ডিপার্টমেন্টের অন্দরের খবর। ইন্সপেক্টর ধরের কাছ থেকে এমন কথা শুনে আমি একটু বিরক্ত হলাম। তাকে বললাম, তোমার কি মনে হয় ধর, বইয়ে পড়া প্রাইভেট ইনভেস্টিগেটরদের মতো আমরাও বাস্তব জীবনে ঘটা জটিল কেসগুলোর চটজলদি সমাধান করতে সক্ষম? হ্যাঁ না, মানে এখন আমরা কি করব স্যার? কোনো কিছুই তো ভেবে পারছি না। ভেবে পাচ্ছ না কথাটা ঠিক নয়, বলো সেইভাবে ভাবছ না। আচ্ছা বেশ, ধরো শাশ্বত রায়চৌধুরীর লেখা মার্ডার অফ আ গ্রেট মিস্ট্রি বইটা যে পড়েছিল,
তা সেখানে কতজন অপরাধীর কথা উল্লেখ ছিল বলো। আগে স্যার, আমার স্পষ্ট মনে আছে ওখানে স্রেফ কয়েকজন লোক এমনটাই উল্লেখ ছিল। নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উনি উল্লেখ করেননি। এখনো অবধি যদি ধরি তাহলে শাশ্বত রায়চৌধুরীকে বাদ দিয়ে মোট 6 জন ব্যক্তির নাম আমাদের এই কেসে উঠে এসেছে এবং অদ্ভুতভাবে তারা প্রত্যেকেই নিখোঁজ। বেঁচে আছে কি নেই সেই বিষয়টায় এখন আসছি না। সুতরাং এটা ধরে নেওয়াই যায় যে অপরাধী হয়তো শাশ্বতবাবুর মৃত্যুর প্রতিশোধ নিতেই এই মহারথীদের সমাজের মূল স্রোত থেকে দূরে নিয়ে যাচ্ছেন। আমার কথার মাঝে ইন্সপেক্টর ধর আমাকে থামিয়ে দিয়ে বলে উঠল, স্যার, এইটা অনেকটা মহাভারতের সেই দৃশ্যের মতন লাগছে, যখন 7 মহারথী মিলে চক্রব্যূহ রচনা করেছিল অভিমন্যুকে হত্যা করতে, এবং তারপর পাণ্ডবরা, বিশেষ করে অর্জুন, পরদিন জয়দ্রথকে মেরে একা বদলা নিতে শুরু করল। ঠিক তেমনই ঘটনা এবারও ঘটছে বলে আমার ধারণা ধর। আমাদের এই কথোপকথনের মাঝেই হঠাৎ করে ইন্সপেক্টর ধরের ফোনটা বেজে উঠল। সে ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা বয়স্ক গলার স্বর তার উদ্দেশ্যে ভেসে এলো। হ্যালো ইন্সপেক্টর, আমি অজয় ঘোষ বলছি। আমি নিখোঁজ হইনি, আমি আসলে ওই ভয়ে আত্মগোপন করেছি। যদি সম্ভব হয় আজই এসে দেখা করুন আমার সঙ্গে। কথার মাঝেই ইন্সপেক্টর ধর ফোনের লাউডস্পিকারটা অন করে দিয়েছিল, ফলে আমি এবং সেখানে উপস্থিত বাকিরাও অজয় কুমার বাবুর প্রত্যেকটা কথা শুনতে পেয়েছিলাম। আমি ইশারায় ইন্সপেক্টর ধরকে ওনার বর্তমান ঠিকানা সম্বন্ধে জিজ্ঞেস করতে বললাম এবং ইন্সপেক্টর ধর সেই মতো ওনাকে প্রশ্ন করল, আপনি এখন কোথায় আছেন? কিভাবে আপনার সঙ্গে দেখা করব? আমি এখন বারাসাতের রামকৃষ্ণপুরে একটি ওই ফার্নিচারের কারখানায় রয়েছি। ঠিকানাটা লিখে নিন, বলছি। এই বলে উনি সেই ফার্নিচারের কারখানার ঠিকানাটা আমাদের জানালেন এবং ফোনটা রাখার পর আমি আর ইন্সপেক্টর ধর বেরিয়ে পড়লাম বারাসাতের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে ইন্সপেক্টর ধর আমাকে বলল, স্যার, একবার ফোনটা যাচাই করে নিলে হতো না? না মানে, যদি এটা আমাদের বিপদে ফেলার কোনো চক্রান্ত হয়। কথাটা শুনেই আমি তৎক্ষণাৎ জবাব দিলাম, আমাদের হাতে খুব বেশি সময় নেই ধর, তাই যেটুকু সূত্র পাওয়া গেছে আমাদের সেটাকে অবলম্বন করে এগিয়ে যেতে হবে। তাছাড়া আমি গাড়িতে ওঠার সময় কন্ট্রোল রুমে ফোন করে আমাদের লোকেশন ট্র্যাক করতে বলে দিয়েছি। তেমন কিছু বিপদের আশঙ্কা হলে ওরা আমাদের সহজে ট্র্যাক করে ফেলবে। ঠিক আছে স্যার। ইন্সপেক্টর ধরকে আমার কথার উত্তরে স্রেফ ওইটুকুই বলতে দেখে এটা বুঝলাম যে আমার কথায় সে খানিক আশ্বস্ত হলেও সম্পূর্ণরূপে হতে পারেনি। যাই হোক, আমরা বারাসাতে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে ফার্নিচারের কারখানার ভিতর প্রবেশ করলাম। খুব একটা যে পরিষ্কার তা বলা যাবে না। প্রাথমিকভাবে দেখে মনে হবে যেন সেখানে বহুদিন ধরেই কাজ বন্ধ হয়ে রয়েছে। যদিও বা সিএনসি রাউটার মেশিন, থিকনেচার প্ল্যানার মেশিন আর জয়েন্টার প্ল্যানার মেশিনের মতো আধুনিক মেশিনারিজ সহ বিভিন্ন ধরনের ছোট ছোট মেশিন বা হ্যান্ড টুলস প্রায় সবই কারখানাটাতে মজুদ রয়েছে। আমরা দুজনে নিজেদের রিভলভার হাতে নিয়ে ক্রমশ ভিতরের দিকে এগিয়ে চলেছি, কিন্তু তখনও কারোর দেখা নেই, না আছে কারোর উপস্থিত থাকার কোনো শব্দ। আমি আর ইন্সপেক্টর ধর একে অপরের দিকে একবার তাকালাম। ইশারায় ইন্সপেক্টর ধরকে বললাম যাতে সে পিছন দিক বরাবর এগোতে থাকে এবং আমি ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম। কিছুটা এগোতেই কানে এলো ইন্সপেক্টর ধরের কণ্ঠস্বর। কাকে যেন সে বলছে, হ্যান্ডস আপ। আমি ঘুরে তাকাতেই দেখলাম একজন ষাটোর্ধ্ব বৃদ্ধের সঙ্গে ইন্সপেক্টর ধর দাঁড়িয়ে আছে। সে বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং অজয় কুমার বাবু। উনি নিজের হাত দুটো উপরে তুলে ক্রমাগতভাবে বলে চলেছেন, আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। আমার ভুল হয়েছে, আমার খুব ভুল হয়েছে। আমি সামনে এগিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, কি ভুলের কথা বলছেন আপনি? বলছি আমি সব বলছি। আজ তোমাদের সব জানাতেই তো এখানে ডেকেছি। এই বলে অজয় কুমার বাবু সামনে রাখা একটি চেয়ারে বসে বলতে লাগলেন, সে অনেক বছর আগেকার কথা। এক পরিবার বাংলাদেশ থেকে এপার বাংলায় আসে কাঁটাতার পেরিয়ে, বিনা পাসপোর্টে। সেই পরিবারের সঙ্গে আমাদের কয়েকজনের বন্ধুর সাক্ষাৎ ঘটে। জাফর খান এবং ওমকার নাথ সেই পরিবারের সদস্যদের বোঝায় যে আমরা তাদের এদেশে নাগরিকত্ব পেতে সাহায্য করব এবং সেই সঙ্গে কাজের সুযোগও করে দেব। আমরা বাকিরা বলতে আমি, সৌরভ মুখার্জি, মৈনাক বসু, পার্থ দাস এবং কবি অমিয় সেন। অজয় কুমার বাবুর কথা থামিয়ে ইন্সপেক্টর ধরকে দেখলাম, সে বলে উঠল, দাঁড়ান। আচ্ছা, আপনি অমিয় সেন, মানে যিনি বিগত কয়েক বছর ধরে কোমায় রয়েছেন বলে জানি, সেই কবি অমিয় সেনের কথা বলছেন? হ্যাঁ, আমি ওর কথাই বলছি।
তো আমরা 5 জন জাফর খান এবং ওমকার নাথের কথা মতো সেই পরিবারের প্রত্যেকের এদেশে নাগরিকত্ব পেতে সাহায্য করি এবং তার বিনিময়ে জাফর খান এবং ওমকার নাথের কূট পরিকল্পনায় অংশও নিই। বলতে পারেন এক প্রকার বাধ্য হই। তো ওরা তারপর দুজনে মিলে ওই পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের 2 কন্যা সন্তানকে প্রথমে ভোগ করে এবং তারপর শহরের এক পতিতালয়ে বিক্রি করে দেয়। পরবর্তী সময়ে এক মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং কয়েক মাসের মধ্যে তার প্রসবের সময় মৃত্যু ঘটে। অন্যদিকে আরেক মেয়ের কথা শুনেছিলাম, সে নাকি পতিতালয় থেকে পালিয়েছিল। আমার কানের কাছে এসে ইন্সপেক্টর ধর সেই মুহূর্তে বলল, স্যার, এ তো একেবারে শাশ্বতবাবুর লেখা ওই বইটির প্লটটার কথা মনে পড়ছে। এরপর আমি অজয়বাবুকে জিজ্ঞেস করলাম, আপনারা তাহলে এতদিন কেন চুপ ছিলেন? আর শাশ্বত রায়চৌধুরীর হত্যাকাণ্ডের বিষয়ে কি জানেন সেটা বলুন। হ্যাঁ বলছি। আসলে চুপ ছিলাম কারণ কালিমালিপ্ত হওয়ার ভয় ছিল। বুঝতেই পারছেন, সমাজের একটা স্তরে পৌঁছে যাওয়ার পর নিজেদের ব্যক্তিগত জীবনে ঘটা এমন একটা অধ্যায় যদি সবার সামনে চলে আসে, তখন আমাদের সুইসাইড করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। আমি তো জাফর খান এবং ওমকার নাথদের বারণ করেছিলাম যে শাশ্বতকে স্রেফ ভয় দেখিয়ে ছেড়ে দাও, মারতে হবে না, কারণ ওই বইতে আমাদের কারোর পরিচয় সেই অর্থে প্রকাশ পায়নি। কিন্তু ওরা যে ওকে মেরেই ফেললো। ভাবলো শাশ্বতর বইটা পড়ে লোকে আমাদের ফেলে আসা সেই কালো অধ্যায়ের কথা ঠিকই কোনো না কোনোভাবে জানতে পেরে যাবে। শাশ্বত আসলে পতিতালয়ে রেখে আসা সেই 2 মেয়ের মধ্যে যে কিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল তার সন্তান। পরবর্তী সময় শাশ্বতর মৃত্যুর পর আমি ঠিক করি নিজের এবং বাকি আমার সকল বন্ধুদের পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আর তাই একে একে প্রত্যেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই আমি। শুধু এই আমি ওকে ছেড়ে দিয়েছি কারণ কোমায় থাকা মানুষ আমরা জানি এমনিতেই তারা মৃত। আমি স্বীকার করছি অফিসার, আমি 5 জনকে মেরেছি। হ্যাঁ, আমি তাদের হত্যাকারী। ওদের প্রত্যেকের হাড় গোড় এই কারখানার পিছন দিকের ভাঙা বাড়ির উঠোনে ভালো করে খুঁড়লে আশা করি পেয়ে যাবেন। অজয় কুমার বাবুর কথা শেষ হতেই সমস্ত ঘটনাটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এতদিন ধরে যাকে খুঁজে বেড়াচ্ছিলাম, আজ সেই অপরাধী তখন আমাদের সামনে বসে রয়েছে। আমি ইন্সপেক্টর ধরকে বললাম, ধর, ওনাকে গ্রেপ্তার করো, আর বাকিদেরও খবর দাও। ওই জমি খুঁড়ে মৃতদের হাড়গোড় প্রমাণস্বরূপ সংগ্রহ করতে হবে। আমার নির্দেশ মতো ইন্সপেক্টর ধর সামনে বসে থাকা অজয় কুমার বাবুকে গ্রেপ্তার করতে এগোলো এবং সেই মুহূর্তে ওনার মুখে লেগে থাকা হাসি দেখে একটু অবাক হলাম আমরা। ইন্সপেক্টর ধর ওনাকে বলল, আপনি হাসছেন? হ্যাঁ, হাসছি, কারণ তোমাদের সবটা জানানোর পর আজ আমি মুক্ত হলাম। এই হাসি হচ্ছে আমার পরম শান্তি। অজয় কুমার বাবুর এই উক্তি শেষ হবার পরই লক্ষ্য করলাম উনি রহস্যজনকভাবে মাটিতে লুটিয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করলেন। সেদিন অজয় কুমার বাবুর মৃত্যু ঘটেছিল ওনার মুখে রাখা সায়ানাইড ট্যাবলেটে। নিজের মুখে সবকিছু স্বীকার করে নেওয়ার পর উনি এইভাবে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন ঠিকই, কিন্তু ওনার বলে যাওয়া ওই কারখানার পিছন দিকের ভাঙা বাড়ির উঠোন খুঁড়ে সেই 5 জন মৃতের হাড়গোড় আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। পরবর্তী সময়ে সেই প্রমাণ এই শাশ্বত রায়চৌধুরী হত্যা রহস্য এবং বাকি স্বনামধন্য ব্যক্তিদের নিখোঁজ হওয়ার তদন্তকে সম্পূর্ণরূপে সমাধান করতে আমরা অবশেষে সফল হলাম। তাও বলতে দ্বিধা নেই যে ইন্সপেক্টর ধরকে দেখলে মনে হবে যে ওর মনের মধ্যে যেন এখনও এই কেস নিয়ে কিছু ধোঁয়াশা রয়ে গেছে। যদিও বা সেই বিষয়ে তলিয়ে ভাবার অবকাশ আমাদের কারোর কাছেই ছিল না, কারণ ওই সময় সরকারের পক্ষ থেকে 2 পুলিশ ডিপার্টমেন্টকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হলো। হতে পারে নির্বাচনের মুখে এটা তাদের অন্যতম একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আমাদের ডিপার্টমেন্টের অনেক সিনিয়র অফিসারই আমাকে এই কেসটা সমাধানের কৃতিত্ব দিতে চেয়েছিল, কিন্তু আমি প্রথম থেকেই ভিন্ন মত পোষণ করেছি, কারণ আমি এর কৃতিত্ব অবশ্যই দিতে চেয়েছি ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ ধরকে।
ওর মতো একজন প্রতিভাবান এবং দক্ষ অফিসার সত্যি আমাদের ডিপার্টমেন্টে খুব কম রয়েছে। কিছুদিনের মধ্যেই প্রত্যাশা মতো ওর প্রমোশন হলো এবং সেই খবর ইন্সপেক্টর ধর আমাকে জানাতে বলেনি। যাই হোক, এই কেস দুটো সমাধান হওয়ার পর এসপি সাহেব আমাকে কিছুদিনের জন্য ছুটি দিতে চেয়েছিল, কিন্তু আমি আবারও নর্থ বেঙ্গল ফিরে যাওয়ার জন্য আবেদন করলাম। এখন আর শহর কলকাতা আমাকে টানে না। মনের দিক থেকে এই শহরের সবুজ আমেজে, খোলা নীল আকাশে পাখিদের উড়ে বেড়ানো আর অবাক চোখে দেখতে ইচ্ছে হয় না। হয়তো প্রিয়জনদের হারানোর পর এই শহর অজান্তেই আমার কাছে অচেনা হয়ে গেছে। সরকারে থাকা দল নির্বাচন শেষে বিপুল ভোটে জয়লাভ করে আবারও সরকার গঠন করেছে, তবে আমার এইসব বিষয়ে তেমন হেলদোল নেই। নর্থ বেঙ্গল ফিরে এসেছি প্রায় মাস 3 হয়ে গেছে। সাময়িক কয়েকটা সরকারি কেস ছাড়া এখানে তেমন কাজ নেই বললেই চলে, ফলে নিজের জন্য অনেকটা সময় এখন ব্যয় করতে পারি। সেদিন সবে বাগানের পরিচর্যা শেষ করে ঘরে ঢুকেছি, লক্ষ্য করলাম আমার ফোনে কলকাতা থেকে ইন্সপেক্টর ধরে 2 মিসড কল। আমি কল ব্যাক করতেই সে বলল, হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো? অমর চলে যাচ্ছে স্যার, তবে আজ আপনাকে কল করেছি একটা অন্য বিষয় জানাতে। কি বিষয়? আমি জানতে চাওয়া ইন্সপেক্টর ধর সেই প্রশ্নটা হাজার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। আচ্ছা স্যার, ওই কেস দুটো বড্ড তাড়াহুড়ো করে শেষ হলো বলে আপনার মনে হয় না? না মানে ওই 60 অজয় কুমার বাবুর পক্ষে একার দ্বারা এতগুলো কাণ্ড ঘটানো কি আদৌ সম্ভব? আমি জানতাম তদন্তের শেষ দিন থেকে এই প্রশ্নটা ওর মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই সময় সুযোগ পাইনি বলেই হয়তো আজ এতদিন পর সে আমায় জিজ্ঞেস করেছে। অতএব আমিও তাড়াহুড়ো না করে ওকে ধীরে সুস্থে বললাম, তোমার কি মনে হয়? আমার মনে হয় এর পিছনে অবশ্যই অন্য কেউ রয়েছে। আমি নিশ্চিত ওই সময় আমরা ওই বিষয়টা উপেক্ষা করে গেছি। বেশ, তুমি তাহলে এক কাজ করো, মনের মধ্যে থাকা এই প্রশ্নের উত্তর খুঁজতে তুমি নর্থ বেঙ্গল চলে আসো, তারপর একসঙ্গে দুজনে বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে, কেমন? কয়েকদিনের মধ্যে ইন্সপেক্টর ধর নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সেদিন ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঘন কুয়াশা আর সেই সঙ্গে কনকনে শীত। অনেক বলে কয়ে একটা স্থানীয় গাড়িকে রাজি করিয়ে ইন্সপেক্টর ধর ভাঙাচোরা ভয়ঙ্কর রাস্তা দিয়ে এগিয়ে চলল। গন্তব্যে পৌঁছতে লাগলো প্রায় 2 ঘন্টা। ফগলাইট জ্বালিয়ে অভিজ্ঞ ড্রাইভার কোনো মতে তাকে পৌঁছে দিল নির্ধারিত জায়গায়। বৃষ্টির মধ্যে রাস্তায় লোক প্রায় নেই বললেই চলে। অবশ্য সারা শহর এখন স্থানীয় এক রাজনৈতিক দলের কনফারেন্সের গেট পোস্টারে ছয়লা। গাড়িটা একটা চত্বরের ভিতর কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো। নামতে গিয়ে সে বুঝতে পারল যে ওটাই আমার বর্তমান বাসস্থান। কেয়ারটেকারকে আমি আগে থেকেই তার আসার কথা জানিয়ে রেখেছিলাম। সুতরাং সিঁড়ি দিয়ে ইন্সপেক্টর ধর সোজা আমার ঘরে এসে ঢুকল। আমি তখন সোফায় বসে আছি। তাকে দেখা মাত্র আমি বললাম, আসতে কোনো সমস্যা হয়নি তো ধর? আগে না স্যার, তবে নর্থ বেঙ্গলের ওই দিকটা দেখেছি রাস্তায় কোনো উন্নতি হয়নি, এখনও অনেক রাস্তা ভাঙচুর হয়ে রয়েছে। কি আর করা যাবে ধর, এমনটাই হয়ে আসছে। সরকার বদলায় কিন্তু কাঠামো একই রয়ে যায়, কাজের পদ্ধতি একই রয়ে যায়। যাকে ছাড়ো, এই সমস্ত কথা বাদ দাও। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় আসরে বসা যাবে, কেমন? আমার কথা অনুযায়ী দেখলাম ইন্সপেক্টর ধর ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিল এবং ওর জন্য রঘু ওরফে আমার দেখাশোনা করার লোকটি গরম চা এনে টেবিলে রাখল। গরম চায়ে নিজের ঠোঁট দুটো ভালো মতো ভিজিয়ে সে বলল, আইপিএস সুমন চৌধুরীর কেস ফাইল স্যার, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। বলছি, এই বাড়িটা আমার কেমন যেন ভুতুরে লাগছে। চারিদিকটা ভালো করে দেখলে মনে হবে কেউ যেন কিলে খেতে আসছে। তুমিও দেখছি বাকিদের মতো একই কথা বলছো ধর। হ্যাঁ, অবশ্য ভুল কিছু বলনি। আসলে একটা সময় এই বাড়িটা একজন সিকিমিজ অভিজাতের বাসভবন ছিল। নিয়ম অনুসারে পরিবারের কন্যা যদি বড় হতো তবে বিয়ে করতে পারতো না। সেই রকমই আজ থেকে 100 বছর আগে ওই পরিবারের কোনো এক বড় কন্যা ভ্রষ্ট এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পারিবারিক কলঙ্কের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে হত্যা করা হয় এবং এই বাড়ির ভিতরেই নাকি পুঁতে দেওয়া হয়েছিল। এরপর থেকে এই বাড়িতে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। ভয় পেয়ে সেই পরিবার এখান থেকে চলে যায়। বাড়িটা অব্যবহার্য হয়ে পড়ে। 50 দশকে কলকাতার এক নামী ব্যবসায়ী এই জায়গাটা কিনলেও বাড়িটাতে থাকতে পারেনি। তারপর সরকার এই জায়গাটা ভাড়া নেয় এবং সেই থেকে এটা সরকারি কোয়ার্টার হয়ে ওঠে। স্যার, আপনার এখানে একা থাকতে ভয় করে না? ভয়? কিসের ভয় করবে ধর?
ভূত প্রেতের ভয় আমার নেই। যাদের কখনো দেখিনি তাদের কথা ভেবে ভয়টা পাবো কেন বলো তো? ভূত প্রেতের চেয়ে আমাদের সমাজে থাকা এমন বেশ কিছু মানুষ আছে যারা যারা ভূত প্রেতের চেয়েও বেশি ক্ষতিকারক। কথাটা শোনার পর দেখলাম ইন্সপেক্টর ধর একটু থেমে তারপর বলল, স্যার বলছিলাম এবার কি মূল আলোচনায় আসা যায়? হুম, অবশ্যই অবশ্যই, বলো তোমার মনে ঠিক কী জিজ্ঞাসা আছে। এরপর সেই দীর্ঘ কথোপকথন শুরু হলো। ইন্সপেক্টর ধর সেই একই প্রশ্ন আমার উদ্দেশ্যে ছুঁড়ে দিতেই আমি বলতে লাগলাম, ধর, তোমার সন্দেহটা যে একেবারে ভুল তা আমি বলতে পারি না। কেসটা সত্যি তাড়াহুড়ো করে সমাধান করা হয়েছে, এবং এটাও ঠিক যে ষাটোর্ধ্ব অজয় কুমার বাবুর পক্ষে এতগুলো কাণ্ড একার দ্বারা ঘটানো কখনোই সম্ভবপর ছিল না। এর পিছনে রয়েছে আরও একটা মাথা, বুঝলে ধর, এবং সেই মাথা আর কেউ নয়, স্বয়ং তোমার সামনে বসে থাকা এই আইপিএস অফিসার সুমন চৌধুরী। আমার কথাটা শুনে দেখলাম ইন্সপেক্টর ধর যেন আঁতকে উঠল। সোফা থেকে উঠে দাঁড়ালো সে। মানে আপনি কি বলছেন স্যার? আপনি ছিলেন এর পেছনে? আরে উঠে পড়লে যে কি ব্যাপার? আরে বসো বসো, পুরো গল্পটা তো শুনতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, সবটার পেছনে আমি। তবে কি জানো, এই গল্পটার শুরু কিন্তু অনেক আগে থেকে। আমি তখন সবে সবে নর্থ বেঙ্গল এসেছি। একদিন হঠাৎ করেই আমার সঙ্গে পরিচালক শাশ্বত রায়চৌধুরীর সাক্ষাৎ ঘটে। ওই সময় শাশ্বত সবে বইটা লিখতে শুরু করেছে, আর তার থেকেই জানতে পারি যে সে আমার নিজের মাসির ছেলে। এবং আরও স্পষ্ট করে বললে, সেই দুই কন্যা সন্তানের মধ্যে কনিষ্ঠতম কন্যাটির সন্তান হচ্ছে শাশ্বত, এবং যে কন্যা সন্তান পতিতালয় থেকে পালিয়ে যায় তার সন্তান হচ্ছে আমি। আমি 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 আমার মা পালিয়ে গিয়ে পরবর্তী সময় নিজের জীবন নতুন করে শুরু করে। বাবার সঙ্গে বিবাহের পর হোক কিংবা আমি বড় হওয়ার পর কোনোদিনই এই বিষয়টা আমি জানতে পারিনি। শুধু এইটুকু জানতাম, আমার মাকে আমার স্বর্গীয় দাদু কোনো এক আশ্রম থেকে নিয়ে এসে মানুষ করেছিলেন। কিন্তু স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি আপনার মায়ের আগের জীবনের কথা স্যার শাশ্বতবাবুর কথা শুনে বিশ্বাস করে ফেললেন? উনি যে সঠিক কথাই বলছেন এর সত্যতা কি? একজন আইপিএস অফিসার কি কেবলমাত্র মুখের কথায় কাউকে বিশ্বাস করতে পারে ধর? এতটা বোকা নাকি? না, কখনোই না। আর তাই আমি নর্থ বেঙ্গলে থাকলেও কলকাতায় খোঁজখবর নিয়ে এর সত্যতা যাচাই করে তবে শাশ্বতর কথায় বিশ্বাস করেছি। নর্থ কলকাতার ওই পতিতালয় সহ সেই আশ্রম, কোনো স্থানই বাদ যায়নি। তারপর শাশ্বতর মুখে ওর পরিকল্পনার কথা আমি জানতে পারি। ও চেয়েছিল বইটা প্রকাশ করতে, যাতে সেই লোকগুলো কোনোভাবে বইটা পড়ে ওর সামনে এসে দাঁড়ায় এবং সেই সুযোগে ও তাদের চিহ্নিত করতে পারে। এই কাজটা খুব বিপজ্জনক ছিল, তাও শাশ্বত ঝুঁকিটা নিয়েছিল। কিন্তু কিন্তু দুর্ভাগ্য যে এতে শাশ্বতর প্রাণটাই চলে গেল, অথচ সেই লোকগুলোর আসল পরিচয় জানা যায়নি। আমি একটু থেমে তারপর বললাম, ভাড়া করা গুন্ডা পাঠিয়ে জাফর খান ও ওমকার নাথকে এমনভাবে মারে যাতে পুলিশ দেখে বোঝে যে ওটা আদতে খুন নয়, আত্মহত্যা। কিন্তু পুলিশের চোখে ধুলো দেওয়া কি অতই সহজ? এমন কিছু ঘটতে পারে সেই আশঙ্কা আমি আগেই করেছিলাম, আর তাই শাশ্বতকে বলে ওর ঘরে একটা রেকর্ডার লাগিয়েছিলাম যাতে সব কিছু ডিটেক্ট করা সম্ভব হয়। আর ওই রেকর্ডারের রেকর্ডিংয়ে গুন্ডাদের কথোপকথনে জাফর খান নামটা শুনে আমি প্রথম জনকে চিহ্নিত করতে সক্ষম হই। জাফর খানকে মারার সময় ওর মুখ থেকে বাকিদের কথা আমি জানতে পারি, এবং তারপর থেকে একে একে সেই মহারথীদের সরাতে থাকি আমি। কিন্তু স্যার অজয় কুমার বাবু যে বললেন প্রত্যেকে উনি মেরেছেন, আর তাছাড়া উনি আত্মহত্যা করলেন কেন? ধর, আমি ভেবেছিলাম এটা অন্তত তোমার মতো বুদ্ধিমান ব্যক্তি ঠিক ধরতে পারবে, কিন্তু তুমি দেখছি আমাকে নিরাশ করলে। বুঝলে ধর, ওনাকে আমি একটা শুধু টোপ দিয়েছিলাম। বলেছিলাম, আপনি যদি আমার পরিকল্পনা মাফিক কাজ করেন তাহলে আপনার ভয় নেই। একটা ওষুধ দেব যেটা আপনি গ্রেপ্তার হওয়ার সময় মুখে নেবেন এবং কিছুক্ষণের জন্য কেবলমাত্র অজ্ঞান হবেন, আর সেই সুযোগে আপনাকে আমি হাসপাতালে নিয়ে গিয়ে কেসটা অন্যদিকে ঘুরিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল। কয়েকদিন পর আপনি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, ততদিনে এই কেস হাজার হাজার ফাইলের নিচে চাপা পড়ে যাবে। আমার কথায় আস্থা রেখে উনি আমার পাতা ফাঁদে পা দিলেন।
এবং ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই ঘটল। অজয় কুমার বাবু বুঝতেই পারেননি যে ওই ওষুধ আসলে ছিল সায়ানাইড ট্যাবলেট, এবং এতে ওনার মৃত্যু অনিবার্য। আমার কথা এতটাই মনোযোগ দিয়ে ইন্সপেক্টর ধর শুনছিল যে তাকে দেখে মনে হবে সে যেন কোনো এক বায়োস্কোপের চিত্রনাট্য শুনছে। অবাক চোখ নিয়ে সে জিজ্ঞেস করলো, স্যার এতগুলো খুন তার মানে আপনি করেছেন? প্রত্যেককে মেরে ওই কারখানার পেছনে ভাঙা বাড়ির উঠোনে আপনি পুঁতে দিয়েছিলেন? এতক্ষণে এই প্রশ্নের উত্তর আশা করি আমি দিয়েই ফেলেছিলাম, তাই ঠোঁটের কোণে হালকা হাসি রেখে বললাম, মহাভারতে অভিমন্যুকে 7 মহারথী মিলে নির্মমভাবে মেরেছিল। যদিও বা কিছু মহারথী অনিচ্ছাকৃতভাবে সেই পরিকল্পনায় যুক্ত ছিল, তাও তারা দোষী এবং প্রত্যেকেই যথাযথ সাজা পেয়েছে। কারণ গীতায় ভগবান বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजामहं परित्राणां साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শেষ হলো আজকের গল্প চক্রব্যূহে অভিমন্যু। ন্যারেশন এবং সুমনের চরিত্রে সুমন, অমিয়র চরিত্রে অভিক, লক্ষ্মীনারায়ণের চরিত্রে সন্টু, সুমনের মায়ের চরিত্রে পিয়ালি, গুপ্ত রমাকান্ত, অনিল বাবি এবং ডক্টর বিপুল, তরুণ আসঞ্জন, অজয় কুমার পার্থ, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, স্ক্রিপ্টেড বাই শুভঙ্কর, পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।